আসসালামু আলাইকুম। এতদিন জানতাম রাজনৈতিক নেতাদের তেলবাজি, চামচাগিরি অভাব হয় না। বাট ইউটিউব জগতেও যে এমন হয় সেটা আসলে এই যে তিশার শাশুড়ি আর ফাতেহা বাপ্পি এদের মারা যে সেটা দেখিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যেন মহিলা আত্মঘাতী করেছে। কোনো একটা স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু। তাই সবাই মিলে এই যে সাফাই গাইতে বসেছে। অর্থাৎ তিশা, বাপ্পি আর ফাতেহা এদেরকে সাফাই গাইতে বসেছে। আর এতেই প্রমাণিত হচ্ছে মৃত্যুটা আসলে অস্বাভাবিক। অস্বাভাবিক বলতে যে কেউ মেরে ফেলেছে কিংবা আত্মঘাতী হয়েছে সেরকম কিছু নয়। মানে অতিরিক্ত অবহেলা। মৃত্যুর পিছনে কিছু কারণ লুকায়িত অনেক দিন থেকে, সেই কারণটা জমেছিল। এবার আসা যাক কারণটা কি। আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে কারণটা কি। কারণটা হলো, এবার ফাতেহা যখন বাংলাদেশে আসলো তখন কিন্তু বাপ্পি এবং ফাতেহা দুই ভাই বোনের মধ্যে কোথায় যেন একটা ভালোবাসার অভাব ছিল, কোথায় যেন উচ্ছ্বাসের একটা অভাব ছিল, কোথায় যেন কোথায় যেন একটা ভাটা পড়েছিল। কিসের জন্য জানেন? তাদের জমি জমা ভাগ নিয়ে। আর এই জিনিসটাই ওই মহিলার হার্ট অ্যাটাকের প্রধান কারণ। আপনারা হয়তো বা বুঝতে পারছেন না, কিংবা ওরা ক্যামেরার সামনে সেটা ওপেন করছে না। এই মহিলার এবার সেই কষ্ট, সেই বুকের সেই চাপা কষ্ট থেকেই না, সেই চাপা টেনশন থেকেই না তিনি তিনি হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। আর তাই কিছু চামচারা সাপাই গাইতে বসে গিয়েছে। কারণ যদি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে, এমনিতেই তো তাদের লাঞ্ছনা গঞ্জনা, ভিউয়ার্সদের এত বেশি গঞ্জনা তারা নিতে পারছে না। তাই কিছু চামচা লাগিয়ে দিয়েছে। কারণ ইউটিউব ছাড়া তাদের তো কোনো ইনকাম নেই, তাই না? ইউটিউবই তাদের পেটে ভাত জোগাড় করে। সেই ইউটিউবের ভিউয়ার্সরা যদি তাদেরকে বয়কট করে, তাদেরকেই তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তারা মানে কী করে ভিউয়ের জায়গাটা ধরে রাখবে, ইনকামের জায়গাটা ধরে রাখবে? তাদের তো টাকা দরকার। তাদের তো আর এই সামান্য, এমনিতেই তো ভাটা পড়েছে, তাদের দর্শকের ভাটা পড়েছে, ভিউয়ার্সদের ভাটা পড়েছে বেশ কিছুদিন থেকে। বিশেষ করে তিশার ভাটা সবচাইতে বেশি পড়েছিল। তিশা তিশার মনে হয় ঘটের পাপের যে ঘট থাকে সেটা পূর্ণ হয়ে গিয়েছে তিশার। হ্যাঁ, তিশা ভিউ ধরার জন্য সে তার বয়সের 40-45 বছর বয়স তো হবেই, তার বেশি ছাড়া কম নয়। কিন্তু তার ভঙ্গিমাগুলো ছিল 18 বছরের তারুণ্যর উচ্ছলতা। বিভিন্ন জায়গায় যেয়ে সে এমন সব কাণ্ড করতো, এমন সব উচ্ছ্বাস ভাব করতো, যেগুলো আসলে দৃষ্টিকটু ছিল। সে কিন্তু ভিউয়ার্স ধরার জন্য এগুলো করতো। যাই হোক বন্ধুরা, যে কথায় আসা যাক, যে বাপ্পির মার এই মৃত্যুর পিছনে কিন্তু প্রধান কারণ জমি জমার ভাগ নিয়ে একটা একটা ঝগড়া চলছিল তাদের মধ্যে। বিভিন্ন আকার ইঙ্গিতে বাপ্পি তিশা ব্যাপারটা ফ্ল্যাশ না করলেও ফাতেহা কিন্তু টুকটাক যেভাবে আকার ইঙ্গিতে বলেছে, যেভাবে উপস্থাপন মাঝে মাঝে, সে তো আবার সংবাদ পাঠিকার মতো ভূমিকা রাখতো তার ইউটিউবের জগতে। তো সেই সারাক্ষণ পাঠিকা সারাক্ষণ কথা বললে কিন্তু দু একটা কথা বেরিয়ে যায়, দু একটা কথা কিন্তু বেরিয়ে যায়। যেমন খুকি যে তা এই যে তিশার হয়ে কথা বলতে আসছে, তিশা, বাপ্পি এবং তানজিলা, এই তিনজনকে খুব তারা যে দোষ নাই, তাদের সঙ্গে যে তারা যে একেবারে মৃত্যু হয়েছে এই সংবাদটা তারা মেনে নিতে পারছে না, যখন তখন তারা ফিট হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি কথা কিন্তু খুকির সঙ্গে আরও অনেকেই আছে। বাট আমি খুকি বেশি ভঙ্গিমা দেখাচ্ছিল, বেশি সাপাইগিরি দেখাচ্ছিল, তাই খুকির কথাটাই বলি। সেই খুকি কিন্তু কথায় কথায় বলে দিয়েছে যে তিশা তার শাশুড়িকে অনেক ভালোবাসতো, এরকম সম্পর্ক চোখে পারে না সে, ইত্যাদি 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 অনেক কথা বলে ফেলেছে। কিন্তু হ্যাঁ, শেষে এসে কিন্তু একটা কথা বলেই ফেলেছে যে আমার মা অসুস্থ, খুকির মা, আমার মা অসুস্থ, আমার মাকে ভাইরা ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছে, আমারও মন টন ভালো নেই, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তোমার মাকে তোমার ভাইরা ডাক্তার দেখাচ্ছে, আমাদেরও তো সেই প্রশ্ন,
যে মারা গিয়েছে, মৃত্যুর সময় হয়েছে, আল্লাহ তাকে নিয়ে গিয়েছে, করার তো কিছু নেই। কিন্তু যার যখন ডাক আসবে যেতেই হবে। কিন্তু ওই যে বললে ডাক্তার দেখানো, সেই জিনিসটা কি কখনো তিশা বাপ্পি করেছে? তোমার ননদ নন্দাই সেটা করেছে? বাপ্পির মা দুদিন আগে ছেলেকে জানিয়েছে সে তার মনে অস্থিরতা লাগছে, সে ঘরে থাকতে পারছে না, পাড়া প্রতিবেশীকে বলেছে। এই কথা কি বাপ্পি তিশাকে বলেনি? অবশ্যই বলেছে তিশাকে। কিন্তু তিশা এটা নিয়ে গণ্ডগোল করে মেয়ে শ্রোতা দিয়ে ভীষণ আকারের সেই গণ্ডগোলটা পাকিয়ে সে চলে এসছে পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে সে একা একা মেয়েকে নিয়ে চলে এসছে, বাপ্পিকে ঢাকায় রেখে। বাপ্পিকে ঢাকায় রেখে সে চলে এসছে। তারপর বাপ্পি কি করলো? অন্য ব্যাটারা হলো মার এমন কথা শুনে দৌড়ে চলে যেত যে তুমি তো তোমার বাপের বাড়ি গিয়েছো, এখন আমি আমার মায়ের কাছেই চলে যাই, তুমি তো একাই পৌঁছে গিয়েছো। কিন্তু না, সে মায়ের কাছে যায়নি। সে কোথায় গিয়েছে? তার বউয়ের কাছে। তার বউকে তেল মাখাতে গিয়েছে, সে আনন্দ ফুর্তি করতে গিয়েছে, সে ইউটিউবের কাজ করতে গিয়েছে। আরে আরে মা অসুস্থ থাকলে তো তুমি যদি জবে করতে, সেখান থেকেও 2-4 দিন ছুটি নিয়ে মাকে নিয়ে ডাক্তার দেখাতে মানুষ যায়, আর তুমি কি করেছো? ইউটিউবের জব করতে চলে গিয়েছো। এটা মানে আমার কথা নয়, অন্য সবার কথা, যে সে ইউটিউব করে তাই সে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা মুভ করে। ইদানিং মুখটা বোধ হয় বেশি হয়ে যাচ্ছিল। ঘরের মধ্যে তোমাদের ইউটিউব করে, তোমরা রাজশাহী যাচ্ছ, তোমরা কি তানজিলার শাশুড়ির কাছে যাচ্ছ, তানজিলার কাছে যাচ্ছ, তোমরা এখানে ঘুরছো, ওখানে ঘুরছো, ঢাকায় ঘুরছো, মানে তোমাদের ঘরেই মন বসছিল না। কেন? তোমার মা তো আজকে থেকে অসুস্থ নয়, তোমার মা তো বেশ কিছুদিন ধরে অসুস্থ। শুধু তাই নয়, খুকি কিন্তু আরেকটা কথা বলেছে, এবার আসার সময় তাদের ইচ্ছে ছিল তানকে নিয়ে আসবে, কারণ এখন পড়ালেখা সব জায়গায় স্কুল খোলা থাকলেও ঢিলে ঢালা চলছে, কোথাও কোথাও বইও পায়নি, যার জন্য লেখাপড়ার উপর এখনও স্কুলে অতটা চাপ নেই। তারা কিন্তু চেয়েছিল তানকে নিয়ে এবার পদ্মার পাড়ে যেতে, কিন্তু কিন্তু তানের দাদি যেতে দেয়নি, বলেছে তান আমার কাছে থাকুক। আর তানও দাদিকে ভালোবাসে, তাই তানও যেতে চায়নি। তো নিশ্চয়ই মহিলার শরীরটা ভালো না, একা একা থাকতে ভালো লাগে না, তাই সে যখন ছেলে আর ছেলের বউকে বলতেই পারবে না কাছে থাকার কথা, তাই তানকে তারা কী করল, তানকে সেই দাদি রেখে দিল এবং তানের হাতে পানি খেয়েই সে মারা গেল। তানকে চোখের সামনে রেখে সে মারা গেল, কিন্তু মৃত্যুর আগে তার মনে ডাক দিয়েছিল। তাই হয়তো সৎ হলেও তানজিলা তো তার কাছে কিছুদিন মানুষ হয়েছে, তাই তানজিলার সাথেও সে ভালো মন্দ কথা বলে তার হিসাবটা সে চুকিয়ে দিয়েছে। বাপ্পির সঙ্গেও সে কথা বলেছে তার মেয়ে ফাতেমার সঙ্গেও, এবং পাড়া প্রতিবেশী সবার ঘরে ঘরেই নাকি দুদিন ধরে সে আসা যাওয়া করেছে, এবং সবার সঙ্গে সে খুব সুন্দর করে মাপটাপ চেয়েছে, কারোর মনে কোনো দুঃখ আছে কিনা, দুঃখ দিয়েছে কিনা, নিজের অজান্তে সেই কথাগুলি সে বলেছে। তার মনে ডাক দিয়েছিল সে আর বেশি দিন বাঁচবে না, সে তো আর জানতো না, কিন্তু তার শরীরটা হয়তো বা খারাপ লাগছিল, যে খারাপ লাগাটা আগে কখনো লাগেনি, সেই মনের খারাপটার সঙ্গেই সেই কথাগুলি বলেছে। আর হ্যাঁ, সত্যি খুব খারাপ লাগছে, দেখতে দেখতে তার মিলাদও হয়ে গেল। আজ বোধহয় 5 দিন চলছে, মেবি আমার মনে নেই, 5-6 দিন হবে। ভিউয়ের ব্যবসা ধরার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। সবাই পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন যে যেখানে, শুধু কারা আছে? মেইন 3 জন। মেইন 3 জন বলতে কে? বাপ্পি, তিশা, তানজিলা, সাথে মিম আর সাবিনা। সাবিনা, মিম, বাপ্পি, তিশা, তানজিলা, এই 5 জন, আর ওপাশে আছে ফাতেহা। এই 6 জন ভিডিও বাদে আশপাশে সবাই যেন হুমড়ি খেয়ে পড়েছে ভিডিও প্রতিযোগিতা মানে এই যে মরার কথা বলে, এই যে বাপ্পির মায়ের মরার কথা বানিয়ে বানিয়ে বলে সাপাই গাইছে কাদের কথা? সাপাই গাইছে বাপ্পি, তিশা, ফাতেহা, নাজনীন, এদের কথা। এদের সাপাই গাইছে যে তারা খুব যত্ন নিত, তারা খুব ভালোবাসতো, তারা গিয়েছে, তাদের কাজে গিয়েছে, তার রোজ রোজ শ্বশুরবাড়ি যেতেই পারে, শ্বশুরবাড়ি থাকলে যায়। আরে বিয়ে হয়েছে আজকে প্রায় কত বছর? 15-16 বছর। এই 15-16 বছরে অন্য বেটারা হলে একা একাই পাঠিয়ে দেয় বউকে, 5-6 বছরের পরই বউ একা একাই বাপের বাড়ি যাতায়াত করে। তারপর হয়তো মাঝে যে আসার সময় অথবা যাওয়ার সময় যদি সাথে যায়, ছুটি পেয়ে, জব তো আর করে না, ইউটিউব করতে যায়, ধরে নিলাম সে আসার পথে অথবা যাওয়ার পথে কি করতে পারে, 1-2 দিন থেকে বউকে ওখানে রেখে আবার চলে আসবে একদিন বেরিয়ে। অন্য পুরুষরা তো তাই করে, কিন্তু বাপ্পি কী করে?
বউ যে কদিন থাকবে সেও পিস পিস থাকবে, বউকে সাথে নিয়ে আসবে, সাথে নিয়ে যাবে। শ্রোতা কি তাবিয়া ছোট, তাই সাথে সাথে থাকতে হয়। আরে তাবিয়া ছোট হলেও তাবিয়ার মা ছোট নয়, তোমার চাইতে বুদ্ধিমতী, তোমার চাইতে বয়সে, বুঝছো বাপ্পি? তুমি বলবে তোমার মা বুড়ি, অসুস্থ, মৃত্যুর পথযাত্রী, সে বিছানায় পড়ে থাকেনি মনের, মানে শক্ত স্ট্রং মনের দিক থেকে, যার জন্য সে কী করতো, একা একা চলাফেরা করতো, কারোর উপর ডিপেন্ড ছিল না। কিন্তু তুমি তো জানতে তোমার মা অসুস্থ, কখনো গিয়েছো মাকে ডাক্তার দেখিয়েছো, কখনো হার্টের ডাক্তার দেখিয়েছো? তোমার মাকে, তোমার মা প্রায় বলতো সে অসুস্থ, চেহারা তার ভেঙে গিয়েছে, কিন্তু তুমি কী করতে? সকালবেলা উঠে মার কাছে যে চা খেতে, ভোরবেলা শীতের মধ্যে তোমার বউকে কম্বল মুড়ি দিয়ে ঘুম রেখিয়ে তোমার মাকে উঠিয়ে তোমার মার হাতে চা খেতে তুমি। এত বড় মূর্খ বেঈমান বেয়াদব বেটা, চার গাল দিয়ে আউ আউ করে কথা বলে, শালিদের পিস পিস করে সব মহিলাদের বগলের গন্ধ নিয়ে বেড়ায়। কারণ তুই এতটাই খাটো, এতটাই খাটো, প্রত্যেকটা মহিলার বগলের গন্ধ শোকার জন্য তুই প্রতিটা মহিলাদের কাছে ঘেঁষে ঘেঁষে বেড়াস। বগলের গন্ধ শোকার আসক্ত পুরুষ তুই। বেয়াদব, বেয়াদব, বেয়াদব নাকি? এখন কি করছে, কতগুলো চামচা লাগিয়ে দিয়েছে, ইউটিউবে মিলাদ হয়ে গিয়েছে না, আসার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। আরেকটা বেয়াদব হলো ওই যে তানের মাস্টার হিজলা, হিজলা এসছে, হিজলা এসছে সাপাই গায়ে। তাই হিজলা, তুই কত বছর ধরে চিনিস রে? তুই তো নিজেই বলেছিস তুই 3-4 বছর ধরে চিনিস। তুই কী গল্প দিতে এসছিস? তুই তো আরেক হিজলা, তোকে দেখে সুরসুরি ওঠে ওই তিশার, তোকে তুই তিশার, তুই হলো আরেকজন। তুই তিশার বগলের গন্ধ শুকার জন্য তিশার পিস পিস করিস। আসলে বগলের গন্ধ বাদে অন্য কোনো কিছু না আমার মাথায় আসছে না, খারাপ কথা বলতে ইচ্ছা করছে না। হিজলার, হিজলার চামচাগিরি না সত্যি বেকায়দা, বেকায়দা রকম চরম আকারের। মনে হয় ওকে পেলে আমি ওর মুখে এক তলা থুতু মেরে বলতাম তোর চামচামি বাদ দে। তুই মারা গিয়েছে সেটাও তোকে, তুই যদি এত কাছের হতিস না তাহলে তোকে প্রথমে ফোন দিত, তোকে জানাতো। তুই লোকমুখে শুনতে পেয়েছিস দুপুর 12টার সময় যে মারা গিয়েছে। ততদিনে গোসল হয়তো বা জানাজাও হয়ে গিয়েছিল, জানাজা বোধ হয় তুই যে পেয়েছিস কিনা সন্দেহ। তুই আবার ইউটিউব করতে এসে তাদের সাপাই গাইছিস। তুই কী জানিস রে? কী জানিস তুই? তুই তো পরের মুখে মরার কথা শুনে আসছিস দুপুর 12টায় স্কুলে যেয়ে দুজনের কাছে শুনে শিওর হয়ে। তারপর তুই যদি এত কাছের হতিস ওদের, এত ওদের ঘরের কথা জানতিস, এত ওদের ক্লোজ হতিস, তাহলে তো তোকে তানের তোকে ফোন দিয়ে জানাতো। জানিয়েছে কেউ? ওদের বাড়ির লোক জানিয়েছে তুই আসছিস ওদের হয়ে কথা বলতে? এই যে পাপিয়া, পাপিয়া, পাপিয়া রে, তুই কি এত বড় বেহায়া? তা কিন্তু কেউ বুঝতে পারি না, আমি জানতাম। তোর চেহারাই বলে তুই একটা নাপাক মহিলা, তোর চেহারাই বলে তুই হইলি লোভী একটা মহিলা। তোর শাশুড়ি তো নিজেই এই বয়সে অত বড় ধামড়া ধামড়া পোলা থাকতে একা একা রেঁধে খায়, শাশুড়ি মাংস রান্না করে তোর ছেলেকে দেয়, তোর ছেলে সেটা খেয়ে খেয়ে মানে ঘুর 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 করে। এই যে কি যেন আরেকটা আছে যার ছেলের চোখ টেরা, ইতি বোধহয় নাম নাকি, না না ইতি তো বোধহয় এই ফিল্টার মেরে সুন্দরী একটা মেয়ে, ওটার নাম বোধহয় ইতি। যাই হোক, এই যে টেরা ছেলেটা কালো মতো এসে কথা বলে, মহিলার নাম কি ইতি নাকি আমি জানিও না। এদেরকে আমি দেখি না আসলে, ইদানিং ওদেরকে এই যে চোখে পড়ছে অতিরিক্ত চামচাগিরি করার জন্য, ভিউয়ার্স সংখ্যা বেড়ে গিয়েছে, ওদের ভিডিও দেখে, যার জন্য আমার চোখের সামনে আসে ওই মহিলা। ওই মহিলা বড় চামচিকা। এই যে মানে পাপিয়া কালী আর ওই যে চোখটারা মাটা ইতি বোধহয় নাম, এই দুইজন বহুত চামচা, বহুত চামচা। এই বুড়ি দুই মহিলা, এই বুড়ি দুই মহিলা তিশার, তিশার বোধহয় মানে কি বলবো, আগে তো ছিল কাজের মহিলা, ওদের বাসায় কাজ করতো। সে কাজের মহিলার আসল রূপ। চামচাগিরি না করলে তো মানে পারবে না ইউটিউব করে খেতে। ইউটিউব তো উড়িয়ে দেবে তিশাত, কারণ তিশার হাতেই তো খোলা সব কিছু, তিশাই তো সব কিছু হ্যান্ডেল করে, তিশা সব কিছু হ্যান্ডেল করে। তাই তিশাকে তাবিজ তো করতেই হবে, তাবিজ বলতে আর কি চামচাগিরি তেলবাজি তো করতেই হবে। এই দুই কাজের মহিলার যন্ত্রণায় থাকা যাচ্ছে না। এই কাজের মহিলা, তোরা কাজের মহিলা হয়ে তোর সাহেব আর স্যার, স্যারের ফ্যামিলির মা মরেছে, পারলে একটু ভিডিও করে দেখা, দেখা আমরা দেখি তোদের সাহেব, তোদের মানে মালিকিনী তিশা কেমন আছে একটু দেখি। সেরাই তো তোদেরকে দেয়নি রে চাকরানিরা। তবে তেলবাজি একটু কম করিস, কম করিস তেলবাজি। সেই তেলবাজি দেখাতে গিয়ে দূর থেকে একটু বাবু হেলান দিয়ে বসে আছে, সাকিব হেলান দিয়ে বসে আছে, কি বিরহ নিয়ে শোকে তারা পাথর হয়ে গেছে। কিচ্ছু হয়নি, এই যে ইউটিউবে আসার জন্য না লক লক করছে। আর তিশা মনে মনে মানে লাড্ডু ফুটছে,
তানজিলার মনে মনে লাড্ডু ফুটছে, কারণ ওরা চেয়েছিল এই বাড়িটার মানে পুরোটা অংশ রানী হয়ে থাকতে। এখন সেটা হাতের কাছে এসছে। হয়তো বা এর মধ্যে কাবাবের হাড্ডি ফাতেহা আসতে পারে। ফাতেহা, কারণ ফাতেহা সেই মেয়ে নয়, বাপের বাড়ি ছেড়ে দিবে, বাপের অংশ ছেড়ে দিবে। যেহেতু জমি জমা নিয়েই ঘটনাটা অনেক দিন চাপা রেখেছিল, অবশেষে সেই চাপাতে ওই পরপারে চলে গেল তোমাদের মা, ফাতেহার মা। সেটা আমি বুঝতে পেরেছি, অন্য ইউটিউবাররা না বুঝলেও, যারা সমালোচনা করছে তারা না বুঝলেও আমি বুঝছি মূল কারণটা হলো এটাই, জমি জমা নিয়ে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব চলছে। সেই চাপটা এই বাপ্পির মা নিতে পারেনি বিধায় বাপ্পির মা চলে গিয়েছে। আর এবার মূলত বাপ্পি এবং বাপ্পির বোনের মধ্যে সম্পর্কটা ডিস্টেন্সও ছিল একমাত্র জমি জমা ভাগ নিয়ে। কারণ মহিলা নিজেই বুঝতে পারছিল, পুণ্যবান মহিলারা বুঝতে পারে, মানে লোকেরা বুঝতে পারে যে আমার আর সামনে বেশি দিন নেই। তো সেরকম কিছু সে বুঝতে পেরেছিল, তাই ভাই বোনকে জমি জমা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আর সেখানেই গণ্ডগোল। আর সেই গণ্ডগোলটা উনি আসলে নিতে পারছিল না, তাই উনি এদেরকে মুক্তি দিয়ে চলে গেল। তো যাই হোক বন্ধুরা, খুব শীঘ্রই দেখতে পাবেন যে তিশা, বাপ্পি, তানজিলা ভিডিওর সামনে চলে এসছে। প্রথমে খুলবে মুটকি, সাবিনা যখন বাড়ি গিয়েছে, খুব শীঘ্রই সে ভাষণ দিতে বসবে, কে কেমন আছে, কে কে একটু একটু দেখাতে পারে সিন। তারপরেই শুরু করবে মিম, যেহেতু ওখানে আছে। মিম প্রথমে লজ্জাটা ভেঙে দিবে, তার ভিডিও খুলে সবাইকে একটু একটু করে দেখাবে কে কেমন আছে। তারপরেই আস্তে আস্তে এই যে তান, মেইন ভিকটিম টান, তানকে নিয়ে বসবে লেকচার দিতে। তান অসুস্থ, তান এটা, তান ওটা, তানের মুখ থেকে শুনুন। এই তানকে নিয়ে বসবে কাহিনী বলতে কে? বাপ্পি আর তিশা। আর তানজিলা শ্বশুরবাড়ি গেলেই প্রথম দিকে তার লজ্জা ভেঙে দিবে সাকিব ভিডিও নিয়ে, যে মন খারাপ তানজিলার এটা ওটা। আরেকটা কথা, এতদিন তো তানজিলা বলেছিল শ্বশুর বাড়িতে বাচ্চা হবে, এবার দেখি তানজিলা কোথায় বাচ্চা হয়, তানজিলার বাপের বাড়ির এবার কদিন থাকতে ইচ্ছা করে, কদিন তার মন টেকে, এগুলো আমরা দেখবো। আবার নাও বাচ্চা হওয়াতে আসতে পারে, কারণ তিশা তিশা আবার ওই নানি টানি ভাবটা নিতে পারবে না। আর এখন তো আরও নিতে পারবে না, কেন বলুন তো? এখন যে সেই রাজা সেই রানী, তারপরেও মেয়ে বলে কথা, এমনও হতে পারে যে এখন নানি ভাবটা বেশি ফুটে উঠবে। তানজিলাকে নিচে কোনো একটা রুম দিয়ে বলবে যে বাচ্চা চাচ্চা এখানে বসে তুই পাল। তাতে কি হবে, তার ভিডিও করার টপিক থাকবে, ভিডিও করার তার একটা মানে যে ওরা যে টপিকসগুলো তৈরি করে সেগুলো তৈরি করার একটা সোর্স পাবে, সেই সোর্সে তিশা রেখেও দিতে পারে। আর বাপ্পি, বাপ্পি তো তিশার হাতে এখন পুরোপুরি বন্দি, সাথে তো কালো জাদু আছে। কালো জাদুর জোরটা এখন আরও একবার ঝালাই করবে সবাই মিলে, যাতে আরও বসে থাকে বাপ্পি এখন। কারণ জমি জমা ভাগ হবে তো, জমি জমার হিসাবটা যাতে পুরোপুরি কড়াই গণ্ডায় তিশার আন্ডারে থাকে। ফাতেহা নাজনীন যেন কোনোভাবে ভাগের একটু অংশ নিষ্বিষ না হতে পারে, এই জন্য কালো জাদুর প্রভাবটা আরও বেশি চাপিয়ে দেবে। রাজত্ব মানে রাজা রানী দুটোই তিশা হতে চাইবে। রাজার মুখে থাকবে বাপ্পি, বাট ভূমিকা অর্থাৎ চাবিটা রাজা রানীর দুটোর ভূমিকাতেই পিছনে থাকবে তিশা। তো বন্ধুরা, অনেক কথা তো হলো, এবার আসুন ওদিকে। খুকি কিন্তু তার শোক সামলিয়ে সে বিয়ে শাদি খেতে যাচ্ছে সাজগোজ করে, তার স্বামীকে নিয়ে বেশ খেতে যাচ্ছে। আর তিশার যে বড় ভাই, সেও মানে যতটা ব্যথিত তার মাউই মাইকে নিয়ে হয়েছিল, তার মেয়ে দেখলাম একা একা হাসপাতালে নিয়ে তার বউ যাচ্ছে, তার মেয়ে নিয়েও অতটা শোক নেই। সেই পদ্মাপাড় থেকে পাবনা চলে এসছে মাউই মারতে, অথচ বাড়ির কাছে নিজের মেয়ে অসুস্থ, একা একা ওই যে শিং মাছ, শারমিন, সে মুখ কালো করে বসে আছে শিং মাছের মতো, সেখানে নাকি যায়নি শাহিন। তো যাই হোক বন্ধুরা, সেটা বাদই দিলাম। তো এদিকে তো কিন্তু রাজ আর শারমিন যে তাল করছে, সেই তালটাকে কীভাবে দেখছেন আপনারা? আমি কিন্তু গন্ধ পাচ্ছি ভাঙার, কারণ রাজ কিন্তু ছোবল দিচ্ছে বারবার। অর্থাৎ রাজকে যেমন নিচেই বসিয়ে দর্শকদের সামনে মাথা নত এক প্রকার নাকে খত দিয়ে শারমিনকে নিয়ে এসছিল, আর এখন শারমিনকেও রাজা মানে রাজ নাকে খত দেওয়াচ্ছে। শারমিনকে সবার সামনে উন্মুক্ত ক্যামেরার সামনে কী করছে, বলছে এই যে তাদের আংটি, তাদের ব্রেসলেট, তাদের ফার্নিচার আমি ফেরত দেবো, তারা চাইছে, শারমিন নিতে চাচ্ছে, আমি সব কিছু ফেরত দেবো, এমনি কি ড্রেস প্রেস যা কিছু দিয়েছে সব কড়াই গন্ডায় ফেরত দেবে, এবং অলরেডি মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়েছে, এবং শারমিন ব্যাগে ভরেছে সেটাও দেখাচ্ছে। কেন জানেন? প্রতিশোধ নিচ্ছে। রাজ প্রতিশোধ পরায়ণ হয়ে গিয়েছে। রাজ প্রতিশোধ পরায়ণ হয়ে সে ক্যামেরার সামনে
ঠিক যেভাবে ওদের বাড়িতে নিচেই বসিয়ে রাজের ফ্যামিলি বাবাকে নিচেই বসিয়ে দুহাত জোর করে করজোড়ের মতো ছবি দিয়েছিল ওই যে কেচো বেলাল, অর্থাৎ শারমিনের বড় ভাই, ঠিক তেমনি রাজও সবার সামনে মাথা নত করে দিল শারমিনের। হ্যাঁ, শারমিন গতবার খুব মানে বিয়ে হওয়ার পর খুব রাজকে নিয়ে ছবি, গান, আরে বাবা সে কি স্টাইল বেড়ে গিয়েছিল, সব পানিতে মিশে গেল 4 মাস না যেতেই। এর পিছনে শুধু রাজের দোষ তা নয়, শারমিনের উচ্ছৃঙ্খলতাও কিন্তু কম দোষ নয়, শারমিনের ফ্যামিলিও কিন্তু কম দোষ নয়। শারমিনের উপর টার্গেট করেই রাজ বিয়ে করেছে। ওর সন্তান হবে না জানতো। শারমিনের মা কিন্তু বলেছে শারমিনের একটা সন্তান নষ্ট হয়ে যাওয়ার পর তার মেয়ে বাঁচানা, তার মেয়ের সন্তান নষ্ট হয়ে গিয়েছে, আর সেই নষ্ট হওয়ার পর তার সংসারটা ভেঙে গিয়েছে, আর বাচ্চা কাচ্চা হবে না, ডাক্তার দেখাচ্ছে, চেষ্টা করছে, আল্লাহ বাকিটা ইচ্ছা। কিন্তু এই চেষ্টাটা না অনেক আগে করা উচিত ছিল। শারমিন এখন বয়স বেড়ে গিয়েছে, হরমোন এই সময় এমনিতেই শুকাতে থাকে, বাচ্চা ধারণ ক্ষমতা কম হয়ে যায়, তারপরে উপরওয়ালা লীলা খেলা বলা যায় না, ডাক্তার দেখাচ্ছে যখন। যাই হোক, শারমিনের টাকা আছে, একটা বেবি অন্যভাবেও আজকাল কতভাবে নেওয়া যায় সেভাবেও নিতে পারে। টাকা যখন আছে, ইন্ডিয়া যে চিকিৎসা করালেই হয়। অবশ্য বাংলাদেশেও এই ধরনের ট্রিটমেন্ট অনেকে নিচ্ছে। আমি কি বলতে চাচ্ছি বুঝেই গিয়েছেন। 1,05,000 টাকা খরচ হলে মোটামুটি ট্রিটমেন্ট বাংলাদেশে বোধহয় সাকসেস হতে পারে। 1,05,000 না, আমার একজন মানে বললো মানে টিউবে বাচ্চা নিতে 20-25 লাখ লাগবে, কিন্তু আরেকটা কি ট্রিটমেন্ট আছে ওরকম 5-7 লাখ টাকায় হয়ে যায়, সেটাও ট্রাই করতে পারেন। আমি আসলে ট্রিটমেন্টটার নাম এখানে বলবো না, কারণ ওটা এখনও সেইভাবে ডিক্লেয়ার হয়নি। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে শারমিনের যে বাচ্চাটা নষ্ট করে ফেলেছিল না হয়েছিল, সেটা কার? আমরা মাঝে মাঝে শুনতে পাই বাপ্পির সাথে শারমিনের একটা ইটিস পিটিস চলছিল এবং বাচ্চা হয়েছিল। সেই বাচ্চা হওয়ার বিনিময়ে কয়েক লাখ টাকা নাকি বাপ্পি জরিমানা দিয়েছিল, আর সেটা নিয়েই নাকি মানে সংসার কিছুটা হলেও সচ্ছলতা এসেছে শারমিনের ভাইয়ের ট্রিটমেন্টের, এবং ইত্যাদি ইত্যাদি অনেক কাজে লাগিয়েছে। এরকম একটা আভাস আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাই। তবে যে বাচ্চাটা নষ্ট করেছিল সেটা কি বাপ্পির? কারণ শারমিনের স্বামী তো বাচ্চা না হওয়ার কারণে শারমিনকে ছেড়ে দিয়েছে, এটা কথা যেটা। তো সেই বাচ্চা হলে কেন নষ্ট করবে? বাচ্চা হলে কেন নষ্ট করতে তাহলে শারমিনের স্বামী যাবে? তবে কি আমরা ধরে নেব সেই বাচ্চার বাবা ছিলই বাপ্পি? প্রশ্ন আসতেই পারে। যাই হোক বন্ধুরা, আমি এই শারমিন রাজকে নিয়ে আপনাদের দুর্দান্ত কিছু তথ্য নিয়ে, মানে ওদের ভিডিওর উপর ভিত্তি করে কিছু তথ্য নিয়ে কথা বলবো। আজকে আর ভিডিওটা বড় করব না, সাথে থাকুন। ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দিব বাপ্পি শারমিনের সম্পর্ক। সেই সম্পর্কের জের ধরে আজকে শারমিন মা হতে পারছে না। রাজ শারমিনকে নিয়ে আরও কিছু কথা বলবো, কে দোষী কে দোষী না। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফিজ।